হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2022-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ক্লাসটা সম্পূর্ণ দেখলে তুমি 10 নম্বরও পেতে পারো। কিভাবে 10 নম্বর পাবে? তোমরা জানো যে বাংলায় প্রবন্ধ রচনা আসে 10 নম্বরের। সেখান থেকে একটা টপিক আছে জীবনীমূলক প্রবন্ধ রচনা। আর সেই জীবনীমূলক প্রবন্ধ রচনার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু জীবনীমূলক প্রবন্ধ রচনা 2022-এর জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা জানো সেই প্রশ্নের অ্যান্সারটা আজকে আমি আলোচনা করছি, অর্থাৎ তোমরা প্রবন্ধ রচনাটা ভালোভাবে দেখে নাও আর কিভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যাবে সেটাও একটু বুঝে নাও। প্রথমে আছে দেখো ভূমিকা। তোমাদের প্রথমে কি লিখতে হয়? ভূমিকা। ভূমিকাটা কিভাবে লিখেছি তোমরা দেখে নাও। ভারতের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ধাপে এসেছে বহু দেশ নেতা। এনাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের রাজনৈতিক মঞ্চের এক অন্যতম বিরল ব্যক্তিত্ব। এনার জন্ম হয় উচ্চবিত্ত পরিবারে। এরপর বিলাতে গিয়ে আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হন। এনার সম্মুখে ছিল খ্যাতি ও সচ্ছল জীবনের হাতছানি। তবুও এই সব কিছুকে ত্যাগ করে তিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য অনিশ্চিত দুর্গম পথে পা বাড়িয়েছিলেন। স্বাধীনতার সংগ্রামের জন্য ডাক দিয়েছিলেন দেশবাসীদের। আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এমন আত্মপ্রত্যয়ী উদাত্ত আহ্বান শুধুমাত্র নেতাজির পক্ষেই সম্ভব। জন্ম ও শিক্ষা জীবন দেখো। 1897 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন উড়িষ্যার কটক শহরে। পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী। পিতা জানকীনাথ বসু ছিলেন কটকের একজন প্রতিষ্ঠিত আইনজীবী। কটক শহরে নেতাজির পাঠ্য জীবনের সূচনা হয়। শৈশবে তার মেধার পরিচয় পাওয়া যায়। কটকের রেভেনশো কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। কলকাতা প্রেসিডেন্সি কলেজে শুরু হয় তার কলেজীয় শিক্ষা। উক্ত কলেজের অধ্যাপক ওটেন ছিলেন একজন ভারত বিদ্বেষী। অধ্যাপকের অশালীন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। এই কারণে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছিল। এরপর আশুতোষ মুখোপাধ্যায় এর চেষ্টায় স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন দর্শন শাস্ত্রে অনার্স নিয়ে। পরবর্তীতে আইসিএস পরীক্ষার জন্য ইংল্যান্ডে যান। 1919 সালে তিনি আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেন। এরপর দেশে ফিরে প্রত্যাখ্যান করতে থাকেন একের পর এক বড় বড় সরকারি চাকরির প্রলোভন এবং স্থির করলেন তার একমাত্র কাজ দেশের স্বাধীনতার জন্য লড়াই। রাজনৈতিক কর্মজীবন। এখানে কি বলা হচ্ছে? ভারতে প্রত্যাবর্তনের পর থেকেই শুরু হয় নেতাজির রাজনৈতিক জীবন ও ও দেশ সেবার মহান ব্রত। নেতাজির তারুণ্য, কর্মশক্তি, সাংগঠনিক ক্ষমতা, বক্তৃতা দেওয়ার অসামান্য ক্ষমতা, অগাধ পাণ্ডিত্য, নেতৃত্ব দেবার বিস্ময়কর দক্ষতা সকলকে অভিভূত করে। এই সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন বাংলাদেশের এক অবিসংবাদী নেতা। এনার ঘনিষ্ঠ সহযোগী হয়ে শুরু হয় নেতাজির স্বাধীনতা সংগ্রামের এক নতুন অধ্যায়। তিনি গড়ে তোলেন এক শক্তিশালী স্বেচ্ছাসেবক বাহিনী। কলকাতা কর্পোরেশনের মেয়রের পদে নির্বাচিত হন। 1921 সালে সূচনা হয় গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন। সুভাষচন্দ্র বসু জনপ্রিয়তা ও নেতৃত্বদানের বিস্ময়কর দক্ষতা দেখে ইংরেজ সরকার ভয় পেয়ে তাকে নিক্ষেপ করেন কারান্তরালে। কারান্তরালে মানে কি? কারাগারে নিক্ষেপ করে। কারান্তরালে বলছে একবার দুবার নয়, জীবনের বহুবার তিনি বরণ করে নেন কারাজীবন। 1922 সালে উত্তরবঙ্গের ভয়াবহ বন্যায় নেতাজি সুভাষচন্দ্র বসু নিঃস্বার্থভাবে আত্মদের সেবা করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন
স্বরাজ্য স্বরাজ্য বা পূর্ণ স্বাধীনতার সমর্থক। নেতাজি ছিলেন এই একই মত ও পথের প্রতীক। তারপরে কি বলা হচ্ছে, চিত্তরঞ্জন দাসের স্বরাজ্য দল গঠনের নৈপথ্যে তিনিই ছিলেন প্রধান সেনাপতি। অতিরিক্ত পরিশ্রমের জন্য 1927 সালে ক্ষয় মানে রোগ সংক্রান্ত বলছে, এখানে দেখো 1927 সালে রোগে আক্রান্ত হয়, ঠিক আছে, রোগে আক্রান্ত হন তিনি, ক্ষয় রোগে আক্রান্ত হন। তাই কিছু সময় বলছে দেখো কিছু সময়ে ভিয়েনায় স্বাস্থ্য নিবাসে কাটাতে হয়। এরপর দেশে ফিরে ভারতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে গান্ধীজির সাথে মতবিরোধ হয় নেতাজির, তাই তিনি কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক নামে এক রাজনৈতিক দল গঠন করে। সুভাষচন্দ্র মনুমেন্ট অপসারণ আন্দোলন, তারপরে মহাজাতির সনদ প্রতিষ্ঠা এক অন্যতম স্মরণীয় কীর্তি। তারপরে কি বলা হচ্ছে, ভারত ত্যাগ। এখানে কি বলা হচ্ছে দেখুন, তখন চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। সেই সময় নেতাজি কারারুদ্ধ ছিলেন। উক্ত সময়ে তার ভগ্ন স্বাস্থ্যের জন্য তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হলেও তার নিজের বাড়িতে তাকে অন্তরীণ রাখা হয়েছিল। 1941 সালে ইংরেজ সরকারের চোখে ধুলো দিয়ে কাবুলে ছদ্মবেশে ধারণ করে নেতাজি ভারত ছাড়েন। ইতালি ও জার্মান হয়ে গিয়ে পৌঁছান জাপানে। জাপান প্রবাসী বিপ্লবী রাসবিহারী বসুর সক্রিয় সমর্থনে প্রবাসী ভারতীয়দের ও জাপান বন্দী ভারতীয়দের নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু গড়ে তোলেন আজাদ হিন্দ বাহিনী ও আজাদ হিন্দ সরকার। ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেয় আজাদ হিন্দ বাহিনী, কিন্তু বিভিন্ন প্রতিকূলতা ও পরাভূত জাপানে আত্মসমর্পণের ফলে সব কিছু ব্যর্থ হয়। আজাদ হিন্দ বাহিনীর ব্রিটিশ শক্তির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। উপসংহার বলছে, পরবর্তী ইতিহাস অত্যন্ত দুঃখের। জাপানের বুকে পড়ল পারমাণবিক বোমা। জাপান আত্মসমর্পণ করল। পরাজয় এসে ছিনিয়ে নিল বীর নেতাজির স্বপ্ন। জাপানের বিমানে তিনি তাইহেকু রওনা হলেন। তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। ভালো করে তোমরা খাতায় নোট করে নিজেদের মতো করে মুখস্থ করার চেষ্টা করো।